নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গরিমা কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় থাকা আরণ্যককে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে নিজের ভালোবাসার জালে জড়িয়ে তাকে নিজের কাছে আকৃষ্ট করতে চাইছে। বারবার করে আরণ্যকের সামনে তোমায় ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসতে, এরকম কথা বলছে। আর ওদিকে নীলাব্জ সুরঙ্গমাকে কিন্তু তার কোনো অ্যাফেয়ার ছিল কিনা তার পাস্ট লাইফে সেই কথা জিজ্ঞাসা করছে। তো সুরঙ্গমা উত্তরে বলছে সময় পায়নি। তোমার? বলছে আরে আমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকেছি, ওর বাইরে আর কোনো কিছু ভাবতেই পারিনি, আমি তো অন্যরকম মানুষ ছিলাম, কিন্তু তুমি এত সুন্দরী ছিলে, তোমার কোনো অ্যাফেয়ার ছিল না? দেখো ওই বয়সে তো দু একটা অ্যাফেয়ার তো হয়ই। সুরঙ্গমা বলছে না গো, আমি একদম সময় পাইনি। বলছে আমার জীবনে তো কোনো নারীই ছিল না, তুমি প্রথম এসেছিলে। পতঙ্গ যেমন আগুনের দিকে আকৃষ্ট হয়, তারপরে তাকে ছুতেই পুড়ে যায়, সারা জীবনটা পুড়তে থাকে, এরকম একটা উদাহরণ দিচ্ছে আর কি সুরঙ্গমাকে দেখে। সুরঙ্গমা বলছে কি, তোমার জীবনটা পুড়ছে? বলে আরে না, তুমি বুঝতেই পারছো না, আমি ওইভাবে বলিনি, তোমার রূপের আগুনে আমি পুড়ছি, এরকম ভাবে আর কি আলাদা রকম ভাবে বোঝাতে চাইছে যাতে সুরঙ্গমা বুঝতে না পারে। সুরঙ্গমা বলছে এত প্রশংসা করতে হবে না, এত বছরে তো করনি কখনো। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাকে কবে যেন একটা দীর্ঘ সময়ের জন্য মিস করছিলাম আমি। ও মনে আছে, আমাদের বিয়ের কিছুদিন পর, গরিমা তখন ছোট, তুমি তখন ট্রেনিং এর জন্য গিয়েছিলে না? ব্যাস, সুরঙ্গমা কফি খেতে খেতে কাশতে থাকে। বলে কি ট্রেনিং? বলে হ্যাঁ, মনে পড়ছে না তোমার? ওই যে তুমি 1 বছরের জন্য ছিলে না, বলছিলে না কি গুরুজির কাছে থাকবে? বলে ও হো হ্যাঁ হ্যাঁ, গুরুজির কাছেই ছিলাম আমি। বলছে রঞ্জন প্রসাদজির কাছে নাচ শিখতে গিয়েছিলে? বলে হ্যাঁ, উনি তো আমার গুরু। বলছে সেই সময় সুদর্শনা কোথায় ছিল? সুরঙ্গমা সুদর্শনার নাম শুনে আরো ঘাবড়ে যায়। বলে কেন? আমি কি করে বলবো? বলে কেন, তখন তো তোমার তার সাথে কথাবার্তা ছিল। তো সে ছিল না তখন? কোথায় থাকতো সে? বলে আমি কি করে জানবো সে কোথায় থাকতো, কি করতো? হ্যাঁ, তখন তো কার সাথে ওর একটা অ্যাফেয়ার চলছিল। আর এদিকে গরিমা কিন্তু সমানে তার ভালোবাসার জালে আরো লোককে জড়ানোর চেষ্টা করছে। বলছে এতদিন তো তুমি আমাদের মাঝখানে কালরাত্রি ঘুষতেই দাওনি, আজকে আমি আমাদের মাঝখানের কোনো কালরাত্রি রাখবো না। বলছে আচ্ছা তুমি বলতে না সুদর্শনা কোনো সময় সত্যি কথা বলে না? তাই হবে হয়তো। দেখো রঞ্জনজির কিন্তু এই জিনিসটা মেনে নেওয়া যায় না, অন্তত পক্ষে নিজের সন্তানকে স্বীকার না করাটা, তাই না? বলছে আমিও খুব শকড, আমি কি বলবো বলো, উনি যা বলেছেন আমি তাই বিশ্বাস করেছি। নীলাব্জ বলছে তার সুরঙ্গমাকে সুদর্শনকে অবিশ্বাস করেছিলে? বলে দেখো গুরুজি যেটা আমাকে বলেছিলেন আমি সেটাতেই বিশ্বাস করেছি। এরপর নীলাব্জ আবার কোনো প্রশ্ন করতে গেলে সুরঙ্গমা ঘুমের অভিনয় করছে। বলছে আমার না খুব ঘুম পাচ্ছে গো, খুব টায়ার্ড। বলছে ও আচ্ছা আচ্ছা, ঘুম পাচ্ছে না? হ্যাঁ তাই তো, সারাদিন কত কাজকর্ম করো, টায়ার্ড থাকারই তো কথা। সুরঙ্গমা বলছে এসব ভুলভাল কথা বলে কি লাভ বলো তো, আমি তো বলেছি রঞ্জন প্রসাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। বলে এই তো, তুমি আবারও গুলিয়ে ফেলছো, রঞ্জন প্রসাদজি নয়, বলো অঞ্জন প্রসাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। সুরঙ্গমা আবারও ঘাবড়ে যায়। বলছে হোয়াট এভার, যাই হোক, আমি ওদের দুজনের মধ্যে কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না, আমার কারোর সাথে সম্পর্ক রাখার দরকার নেই, আমার নিজের ঘরানা আছে, সেটাই যথেষ্ট। তখন বলছে কিন্তু আমি তো রাখবো, আমি তো ওদেরকে ইনভাইটও করেছি, আর আরেকবার যাবো ইনভাইট করতে। বলে কোনো দরকার নেই। বলে কেন? আমি আমার ইচ্ছে মতো গেস্ট তো ডাকতেই পারি না, তাছাড়া ওনার মেয়ে এত সুন্দর নাচ করে, আমার তো খুব ভালো লেগেছে। ওদিকে দেখা যাচ্ছে আরণ্য কিন্তু গরিমার জালে পা দিয়েই দেয়। আর এদিকে পরের দিন নীলাব্জ গেছে নয়নতারাদের বাড়িতে। নয়নতারা তো দেখিয়ে বলছে মেশো তুমি, মুখ ফুটে বলে ফেলেছে। নীলাব্জ তো শুনে ভালোই লাগে। তখন রোশনাই বলছে না না, আসলে আপনার মতো আরেকজন আছে তো, যে একদম আমার মেশোর মতো দেখতে আর কি, আপনি আমার সে একদম আরেকজন মেশোর মতো দেখতে, তাই আমি আপনাকে ভুল করে মেশো বলে ফেলেছি। বলে না না, কোনো ব্যাপার নয়। আর মনে মনে বলছে রোশনা এটা আমি কি করে ফেললাম। নীলাব্জ বলছে ঠিক আছে, তুমি আমাকে মেশো বলেই ডাকতে পারো, নো প্রবলেম। এরপর তো রোশনাইকে বলছে যে গুরুজি আছেন কিনা, আমি একটু ওনার সাথে দেখা করতে এসেছি। বলে হ্যাঁ। তখন পণ্ডিতজিকে ডেকে দেন রোশনাই তার বাবাকে। আর উনি এসে তো অবাক হন যে উনি এসেছেন। বলে আপনি দাঁড়িয়ে কেন, বসুন। এরপর নীলাব্জ রোশনাইকে চা আনার বাহানায় ভেতরে পাঠিয়ে দেয়। তো এবার রোশনাইয়ের বাবা বলছে বলুন আপনাকে কি করে সাহায্য করতে পারি। বলে আপনি আমাকে সাহায্য করতে পারেন, ইনফ্যাক্ট আমার ভাঙাচোরা জীবনটাকে আপনি গুছিয়ে দিতে পারেন। তখন বলছে আপনার কথা তো বুঝতে পারলাম না, কিন্তু কি বলুন তো, আমি তো কোনোদিনও সংসার করিনি, আমি সাংসারিক মানুষও নই, তাই ওরকম কোনো মানুষের সাথে আমার ওঠা বসাও নেই, তাই আমি আপনাকে এই ব্যাপারে কি করে হেল্প করতে পারি। তখন নীলাব্জ বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, এখন নেই, কিন্তু একটা সময় তো ছিল, একটা সময় আপনার কাছে সংসারও ছিল, সবই ছিল, আর ওই সমস্ত মানুষের সাথে ওঠা বসাও ছিল। বলে এইসব কথা আপনাকে কে বলল? নীলাব্জ বলছে দেখুন,
আপনি যেই কারণে জ্বলে পুড়ে এতদিন ছারখার হয়েছেন, আমিও কিন্তু সেই একই কারণে জ্বলে পুড়ে মরছি, তাই সেই কারণটাকেই জীবন থেকে সরাতে চাই। নীলাব্জ বলছে, সুরঙ্গমাকে তো আপনি চেনেন? বলে, হ্যাঁ, ওনাকে তো চিনি, আমার মেয়ে ওনার কাছে নাচও শিখেছে, আর এই তো ওনারই মানে কম্পিটিশনে তো আমার মেয়ে উইনারও হয়েছে। তখন বলছে, শুধু এইটুকুই? আপনি তো কোনো এক সময় তাকে তালিমও দিয়েছিলেন। বলে যে, তালিম? আসলে কত স্টুডেন্টকেই তো দিয়েছি, হবে হয়তো তার মধ্যে উনিও একজন। বলে, ব্যাস, আর কিচ্ছু না, এইটুকুই? তখন কিন্তু রঞ্জন প্রসাদজি অবাক হয়ে তাকিয়ে আছে নীলাব্জর দিকে, আর ওদিকে রোশনাই তখন চা নিয়ে চলে এসেছে। এরপর তো রোশনাই আরও কিছু অফার করলে বলছে, না, আর কিছু খাবো না, চাটুকুই যথেষ্ট। তারপরে রোশনাইয়ের মায়ের নাম জিজ্ঞাসা করছে গুরুজিকে। বলছে, সেটা জেনে আপনার কি লাভ? সেই মানুষটা অনেকদিন আগেই চলে গেছে, আর যে চলে গেছে তার নাম জেনে তো লাভ নেই। বলছে, আপনি একটা কথা আমাকে বলুন তো, যে আপনি আমার এত খবর নিচ্ছেন কেন? বলছে, 25 বছর আমি একটা মহিলার সাথে ঘর করছি গুরুজি। নাও আই রিয়ালাইজ যে সেই ঘরটা একটা মিথ্যের উপর দাঁড়িয়েছিল। আমি আপনাকে আমার জীবনের কথা শোনাতে এসেছি। রঞ্জনজি বলছেন যে, আপনার জীবনের কাহিনী জেনে আমার কি লাভ? তো এরপরে বলছে, হ্যাঁ, শুনলে হয়তো খানিকটা দুঃখ পাবেন। তখন রোশনাই বলছে, আচ্ছা বাবা, আমি না আসছি। বলছে, না না, ইউ আর অ্যাডাল্ট এনাফ, তুমি বসো মা। তুমি কি কারণে আমাকে মেশো বলে ডেকে ফেললে বুঝতে পারছো না? তখন রঞ্জনজি কিন্তু অবাক হয়ে যান। তাই আমি এখন যেই ঘটনাগুলো বলবো, তুমি বুঝতে পারবে না যে সেই ঘটনাগুলো কেন তোমার এতটা চেনা, জানা লাগবে। হ্যাঁ, এই ঘটনার সূত্রপাত কোথা থেকে সেটা তুমি বুঝতে পারবে না। রঞ্জনজি বলছে, আচ্ছা আপনি ঠিক কি বলতে চাইছেন? বলছে, যাকে বলেছি সে ঠিক বুঝতে পেরেছে। রোশনাইয়ের কথা বলছে। বলছে, এইবার আমি আমার গল্পটা শুরু করি। বলছে, আজ থেকে 25 বছর আগে আমি একটি মেয়েকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। ইনফ্যাক্ট মেয়েটি আগে আমাকে ভালোবেসেছিল, তারপর আমি ভালোবেসেছিলাম। ও ছাড়া আমার জীবনে আর দ্বিতীয় কোনো নারী ছিল না। তার সাথে আমার বিয়ে হয়, তারপরে কিছুদিন পর সন্তান হয়। সন্তান হওয়ার পর তারপরে সেই মেয়েটি সুরঙ্গমা জানায় যে নাচের একটা ট্রেনিংয়ের জন্য তাকে দিল্লিতে যেতে হবে, সেখানে বেশ কিছুদিন তোকে থাকতেও হবে। এই কথাগুলো শুনে কিন্তু গুরুজি একটু ইতস্তত বোধ করেন, এবং আমার কোনো পরামর্শের তোয়াক্কা না করে সে একটা কাজের লোকের হাতে তার মেয়েকে রেখে সেই কাজের লোকের দায়িত্বে রেখে চলে যায়। ততদিন আমার সাথে সেরকমভাবে কোনো যোগাযোগ করেনি, মাঝে মধ্যে 2-1বার ফোনে কথা হয়েছে, আর একবার শুধু এসেছিল। বেশ কিছু মাসের পর সে ফিরে আসে। তখন আমি ভাবলাম যে সুরঙ্গমার নাচের শ্রেষ্ঠ তালিম তার জীবনে সারা হয়ে গেছে। পণ্ডিতজি বলছেন, আপনার স্ত্রীর এই সমস্ত কথা শুনে আমার কি লাভ? নীলাব্জ বলছে, সুরঙ্গমাকে আপনার থেকে ভালো আর কেউ চেনে না গুরুজি। গুরুজি শুনে অবাক হন, সাথে রোশনাইও। আসলে যেটা জানতে এসেছি যে নয়নতারা ওরফে রোশনাই, ও কি সত্যি আপনার মেয়ে? আপনি ওর বাবা? পণ্ডিতজি বলছে, এসব আপনি কি বলছেন? ও নয়নতারা। বলছে, রোশনাই বলে যে মেয়েটির কথা আপনি বলছেন ও তো মারা গেছে। বলছে, এই গল্পটা বাইরের লোকের জন্য গুরুজি, আমার জন্য নয়। আমি ভালো করেই জানি যে ও রোশনাই। আর তাছাড়া আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, সুরঙ্গমাও কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছে যে ও নয়নতারা নয়, ও রোশনাই। ঠিক যেমনভাবে আমি বুঝতে পেরেছি। এই কথাগুলো শুনেও কিন্তু গুরুজি আর রোশনাই অবাক হয়। বলছে, রোশনাই ঠিক যেই মুহূর্তে আমাকে মেশো বলে ডেকেছিল, সেই মুহূর্তে আমি কনফার্ম হয়ে যাই যে ওই রোশনাই। এরপরে একটা ছবি বের করে দেখাচ্ছে, যেখানে রঞ্জন প্রসাদ জির সেই কুমারী লাইফের ছবি, আর সাথে সুরঙ্গমা আছে, আর কোলে একটি বাচ্চা। তখন পণ্ডিতজি বলছে, এ তো গরিমা। বলে, না, গরিমা সেই সময় আমার কাছে ছিল, ও হচ্ছে রোশনাই কিংবা নয়নতারা। এইসব শুনে আর দেখে কিন্তু রোশনাই আর গুরুজি দুজনেই অবাক হন। এরপরে গুরুজি উঠে চলে যাচ্ছেন ওখান থেকে কোনো কথা না বলে। তখন নীলাব্জ দাঁড়িয়ে বলছে, দেখুন গুরুজি, যে অন্যায় অত্যাচার দীর্ঘদিন ধরে চলে আসছে আমার আপনার উপর, আরও অনেকের উপর, তার প্রতিবাদে একটা যুদ্ধ বাঁধবেই। আর সেই যুদ্ধটা হচ্ছে আপনার আর আমার কামান। ফলে সেই যুদ্ধে পরস্পরের পাশে দাঁড়াতেই হবে। বলছে, জানো রোশনাই, যখন তোমার মৃত্যুর খবরটা পেয়েছিলাম আমি সেটা সহ্য করতে পারিনি। তবে দেখো, কোথাও একটা সুপার ন্যাচারাল পাওয়ার অবশ্যই আছে যে তোমাকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলছে নীলাব্জ। বলছে, ঈশ্বর আছেন, ঈশ্বর যা করেন সকলের মঙ্গলের জন্য করেন। পণ্ডিতজি বলছেন, দেখুন নীলাব্জ বাবু, আমিও কিন্তু একটা মিশন নিয়ে এখানে এসেছি। নীলাব্জ বলছে, দেখুন গুরুজি, 25 বছর ধরে গরিমার মা সুরঙ্গমা আমাকে ঠকিয়ে আসছে, আমাকে কোনোদিনও ভালোবাসেনি। সে ভালোবেসেছিল আমার স্টেটাসকে, আমার টাকাকে। আমার টাকাটা ওর খুব প্রয়োজন ছিল। সেই জন্য দেখুন, আপনি শুনলে হয়তো অবাক হবেন যে আমার পরিবার পরিজনের সাথেও কিন্তু ও কোনোদিনও সম্পর্ক রাখেনি, কোনোদিন ওর পাশে ঘেঁচতেই দেয়নি। ও মনে করেছে যে তারা ওর যোগ্যই নয়। গরিমাকেও ও ঠিকভাবে মানুষ করতে পারেনি, তার জন্য আমার মেয়ে গরিমার মধ্যেও দেখবে এমন কিছু গুণ আছে যেগুলো ওর মায়ের কাছ থেকে ওর পাওয়া। সুরঙ্গমা যে কত ভয়ানক হতে পারে সেটা আমার থেকে বেশি কেউ জানে না। আপনি তো কিছু সময় চেনেন মাত্র, কিন্তু 25 বছর ধরে আমি ওর সাথে ঘর করেছি, তাই ওর সবটা আমি জানি যে ও কতটা ডেঞ্জারাস।
আর ও শুধু নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না, কাউকে নাই পৃথিবীতে। যদি একটু একটু ভালোবাসা কারোর জন্য থেকে থাকে তো সেটা গরিমার জন্যে। আমি এসেছি আমাদের অ্যানিভার্সারিতে মানে আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাতে, আর সেইখানে সবার সামনে সুরঙ্গ আমার ভালো মানুষের মুখোশটা টেনে ছিঁড়ে দেবেন। আমিও থাকবো, আমি ওর মুখোশটা টেনে হিচড়ে ছিঁড়ে দেব, আর সেটাই হবে তার কাছে শ্রেষ্ঠ উপহার তার জন্যে। তখন পণ্ডিতজি বলছে, কিন্তু আপনি বললে এই কথাগুলো সবাই মানবে কেন? বলছে, না মানুক, সবার মনে প্রশ্ন তো জাগবে। আর তাছাড়া আপনি তো তখন অনেক কিছু কথা বলবেন যেগুলো আপনি জানেন, তখন সবাই বিশ্বাস করতে বাধ্য হবে। আর রোশনাইও তো থাকবে, রোশনাইও বলবে সেখানে। হাত জোর করে বলছে, এটুকু সাহায্য আপনারা আমায় করতে পারবেন না? বলছে, যেই নির্যাতন আপনি সহ্য করেছেন তার চেয়ে কম নির্যাতন, কম অপমান আমাকে কিন্তু সহ্য করতে হয়নি। মানে আমাকেও সহ্য করতে হয়েছে, তাই এটা ভাববেন না কখনো যে আমাকে সহ্য করতে হয়নি। ওরা প্ল্যান করে চক্রান্ত করে আপনাকে নির্বাসনে পাঠিয়েছিল, আমাকে পারেনি, বা হয়তো করেনি আমার টাকার জন্যে। আমার টাকার উপর ওর খুব লোভ। আর আমি যদি এই সত্যিটা কালকে সবাইকে বলে দিই, তাহলে আমাকে পৃথিবী থেকে সরাতেও 2 মিনিটও ভাববে না। ওকে আমি বিশ্বাস করি না। আমি জানি রোশনাইয়ের অ্যাক্সিডেন্টের পিছনে রাজেশের হাত থাকলেও মেন মাথাটা হচ্ছে সুরঙ্গমার। এটা শুনেও অবাক হয় মানে রোশনাই আর ওর বাবা। নিজের প্রয়োজনে ও নিজের সন্তানকে পর্যন্ত পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে, এতটাই স্বার্থপর মহিলা সে। আমি 25 বছর ধরে প্রতিদিন প্রতিপল ওকে লক্ষ্য করেছি, তাই ও কতটা ডেঞ্জারাস আপনি বুঝতে পারছেন না। আজকে যদি ও সত্যিটা আমি সবাইকে বলে দিই, তাহলে রাত্রে ঘুমানোর পর পরের দিন সকালটা আমি দেখব কিনা তার কোনো সিওরিটি নেই। আমাকে হয়তো এই আতঙ্কে ঘুমোতে হবে যে এই ঘুমের মধ্যেই হয়তো ও আমাকে হত্যা করে চলে যাবে। রোশনাইকে বলছে, তুমি তো বাড়িতে ছিলে, ওই বাড়িতে তুমি তো দেখেছো যে ওই বাড়িতে থাকতে আমার দমটা কিরকম বন্ধ হয়ে আসতো। বলছে, না রোশনাই, অস্বস্তির আড়াল দিয়ে নিজেকে ঢাকবার চেষ্টা করো না। প্লিজ অস্বীকার করার চেষ্টা করো না যে তুমি রোশনাই নও। তুমি রোশনাই, আর এটা এই মুহূর্তে কনফার্মড হলেও এর আন্দাজ যে আমি করিনি সেটা কিন্তু নয়। আন্দাজ না করলে আমি গুরুজির কাছে আসতাম না। রঞ্জনজি বলছে, আপনি কি সুরঙ্গমা সত্যিটা জানার পর ওর সাথে থাকতে চান? বলছে যে, আপনি সুরঙ্গমাকে চেনার পরেও এই কথা বলছেন? ও নিজেকে ছাড়া পৃথিবীতে কাউকে ভালোবাসে না, ও তো আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। তাই আমি ওই মহিলার কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। আমি চাই যে ওর কর্মের ফল এই পৃথিবীতেই ভোগ করে যাক, আর যাদের যাদের সাথে ও অন্যায় করেছে তাদের প্রত্যেককে আজকে মুখ খুলতে হবে। রোশনাইকেও বলছে, তোমাকে মুখ খুলতে হবে। বলছে, কি হলো, বলতে পারবে না? রোশনাই তখন তার বাবার দিকে তাকাচ্ছে। তখন তার বাবা ইশারা করে তাকে হ্যাঁ বলছে। তখন রোশনাই রাজি হয়। এরপরে দেখা যাচ্ছে যে রোশনাই সেই মন্দিরে গেছে পুজো দিতে, আর সেখানে আরণ্যকও গেছে। আরণ্যক যেই দোকানে ফুল কিনতে ঢুকেছে সেই দোকানে রোশনাইও আছে। তো রোশনাই দেখে বলছে, আরে কেমন আছেন আপনি? বলে, আপনি এখানে? বলে, হ্যাঁ আমি পুজো দিতে এসেছি। আরণ্যক বলছে, আমিও পুজো দিতে এসেছি, আজকে একটা খুব ভালো দিন তো তাই। রোশনাই বলছে, আপনার বউয়ের জন্য বোধহয় পুজো দিতে এসেছেন, সো সুইট। কি আকাঙ্ক্ষা জিজ্ঞাসা করছে রোশনাই। আরণ্যক বলছে, আসলে একজন মারা গেছে, সবাই বলছে তাই, কিন্তু আমি বিশ্বাস করি। রোশনাই বলছে, কেন তুমি বিশ্বাস করো না যে সে মারা গেছে? আরণ্যক বলছে, হ্যাঁ সবাই যখন বলছে তখন তো বিশ্বাস করতেই হবে। বলছে, কেন, আপনার তো স্ত্রী আছে? বলছে, হ্যাঁ আছে। আমার আকাঙ্ক্ষাটা এই জীবনের জন্য নয়, পরের জীবনের জন্যে। এরপর রোশনাই বলছে, গরিমা মুখার্জি তো তোমার স্ত্রী তাই না? তখন আরণ্যক বলছে, এখন এই কথাটা না হয় থাক, এর উত্তরটা পরে নেবেন। জীবনে সব সত্যি তো আর জানা যায় না। আপনার জীবনেও তো নিশ্চয়ই অনেক সত্যি আছে, সেটা কি অন্য লোক জানে? রোশনাই থতমতি খেয়ে যায়, বলে, মানে? বলছে, কি সত্যি আছে আমার জীবনে? বলছে, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু সবার জীবনে কিছু না কিছু সত্যি আছে। এরপর রোশনাই বলছে, চলুন, এসেছি যখন তখন একসাথে পুজোটা দিই। বলে, একসাথে? বলে, মানে ওই মিনিংয়ে বলতে চাইনি, মানে এক জায়গাতে এসেছি তো চলুন পুজোটা দিই। আরণ্যক বলছে, আপনার সাথে এইভাবে দেখা হবে ভাবতেই পারিনি। রোশনাই বলছে, ভাগ্যে যদি থাকে তাহলে আবারও দেখা হবে। তখন আরণ্যক জিজ্ঞাসা করছে, আপনি কোথায় থাকেন, বা এখন কোথায় যাবেন, বা এরপরে কোথায় যাবেন, অনেক প্রশ্ন করছে। রোশনাই বলছে, বাবা আমার জীবন সম্পর্কে তো অনেক কৌতূহল আপনার। তো এই নিয়ে দুজনের মধ্যে কথা হচ্ছে। এরপরে মন্দিরে পুজো দিতে গেলে পুরোহিত মশাই বলছে, মা তুমি এতদিন পর এলে, শুধু কি কষ্টের সময় ঠাকুরকে মনে করতে হয়? আমি বলেছিলাম না যে তোমার স্বামী যখন সুস্থ হয়ে যাবে তুমি স্বামীর সাথে এসে পুজো দিয়ে যাবে? এরপর আরণ্যক পুরোহিত মশাইকে সত্যিটা বলে। বলে, কি বলছেন, যমজ বোন বুঝি? তখন বলছে, না যমজ নয়, বোন। বলে, বনে বনে কি এত মিল হয় নাকি? তখন রোশনাই বলছে, আমি না আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না। তখন আরণ্যক বলছে, আমি আপনাকে বলছি। তখন আরণ্যক বলতে থাকে তার যখন অসুখ করেছিল রোশনাই এখানে পুজো দিতে এসেছিল, আর সেই পুজোর ফুলে সে ভালো হয়ে গেছে, সেগুলো বলছে আর কি। রোশনাই মারা যাওয়ার খবর শুনে পুরোহিত মশাই বলছেন, কি বলছেন, মেয়েটি বেঁচে নেই? মেয়েটি সাক্ষাৎ অন্নপূর্ণা ছিল, সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা ছিল মেয়েটি। মেয়েটাকে দেখলেই মনে হতো কত পবিত্র। এরপরে আরণ্যক আর কথা না বাড়িয়ে ঠাকুর মশাইকে বলছে, আপনি পুজোটা দিয়ে দিন। তো এরপরে কথাবার্তা হওয়ার পর আরণ্যক যখন যাবে, রোশনাই বলছে, আমি আগে যাই পুজো দিতে। বলছে, আচ্ছা ঠিক আছে যান, আপনি যান। তখন রোশনাই যায় ভেতরে পুজো দিতে। পুরোহিত মশাইকে বলছে যে, নিন এই কাগজে সবটা লেখা আছে, আপনি যার নামে পুজো দেবেন।
তখন কাগজ পড়ে দেখে আরণ্যক চ্যাটার্জির নাম লেখা আছে কাশ্যপ গোত্র। বলে উনি কে হন? রোশনাই বলছে আত্মীয়। এরপর তো পুরোহিত মশাই পুজো দিচ্ছেন। রোশনাই মনে মনে বলছে ঠাকুরের কাছে আমার একটাই আক্ষেপ ছিল যে আমরা যাতে একসাথে মন্দিরে পুজো দিতে আসতে পারি, কিন্তু দেখো দেখো সেটাও হয়ে গেল। ঠাকুর তুমি যে কী চাও আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদিকে আরণ্যক মনে মনে বলছে যে তোমাকে দেখলেই খালি আমার রোশনাইয়ের কথা মনে পড়ে, সেই জন্য হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলি। তো এরকম চলছে আর কি দুজনের মনেই। তো এরপরে রোশনাইয়ের পুজো দেওয়া হয়ে গেলে রোশনাই প্রসাদ দিতে গেলে আরণ্যক বলছে আগে আমি পুজোটা দিয়ে আসি, তারপরে প্রসাদ খাবো, আপনি কি একটু আমার জন্য অপেক্ষা করবেন? তখন রোশনাই অপেক্ষা করতে থাকে, আরণ্যক যায় পুজো দিতে। এরপরে পুরোহিত মশাই বলছেন কার নামে পুজো দেবেন? বলছে আমার আত্মীয়। আরণ্যককে দেখে তো পুরোহিত মশাই বলছেন যে বুঝতে পারছি তোমার মুখ চোখ দেখে তুমি খুব কষ্টে আছো, থাকাটাই স্বাভাবিক, ওরকম ফুটফুটে পবিত্র একটা মেয়ে এত তাড়াতাড়ি চলে গেল। তবে আমার গণনা যদি সত্যি হয়, আমার যেটা মনে হচ্ছে তোমার স্ত্রীর সাথে তোমার আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আপনি বলছেন বটে যে উনি মারা গেছেন, কিন্তু আমার মনে হচ্ছে উনি মারা যাননি। এরপর আরণ্যক শুনে চলে যায়। এরপর রোশনাইকে গিয়ে প্রসাদ খাওয়াতে যাচ্ছে, তখন একটু অবাক হয়, দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর প্রসাদটা রোশনাইয়ের হাতে দেয় আরণ্যক। এরপরে রোশনাইও নিজের প্রসাদটা আরণ্যকের কাছে দেয়। এরপরে রোশনাই বলছে শুনেছি মন্দিরে আসলে নাকি টিপ পড়াতে হয়, আপনি টিপ পড়বেন? আরণ্যক বলছে পড়াতে চাইলে অবশ্যই পড়বো। এরপর রোশনাই আরণ্যককে টিপ পড়ায় আর মনে মনে বলছে কতদিন পর আপনাকে স্পর্শ করলাম স্যারজি, একই রকম আছেন আপনি। এরপর আরণ্যকও রোশনাইকে টিপ পরিয়ে দেয়। আরণ্যক মনে মনে বলছে কতদিন পর মনে হচ্ছে তোমাকে দেখতে, তোমার মতো দেখতে কাউকে ছুলাম, কিন্তু মনে হচ্ছে তোমাকেই ছুঁয়েছি। আরণ্যক মনে মনে বলছে তোমার চারপাশে থাকলে যেমন একটা গন্ধ ভেসে আসতো, এখনও ঠিক সেরকমটাই হচ্ছে। কিন্তু ও তো তোমার বোন, আমার কি করা উচিত? আমাদের মানে দেখা হবে এটা আমি জানি, এই জন্মে না হলেও পরের জন্মে হবে, কিন্তু ঠাকুরমশাই তো বললেন যে ঠাকুরমশাইয়ের কথা যেন সত্যি হয়। তবে আমি কেন নয়নতারার সামনে এসেও এতটা দুর্বল হয়ে পড়ছি, এমনটা মনে মনে বলছে আর কি। এরপরে আরণ্যক রোশনাইকে অফার করছে যে বাড়ি পৌঁছে দেবে। রোশনাই তো বলছে না, তার কোনো দরকার নেই। আরণ্যক বলছে সে তো বুঝতেই পারছি আপনি একা এসেছেন, একা যেতে পারবেন, তবুও যদি যেতেন। তো রোশনাই বলছে চলুন, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।